পিয়াসে টাকা ভাসে গঙ্গাপুরী শহরে। আসমানি তুই কাঁদিস কেন অট্টালিকার বাহারে? মিছে হাসি মিছে কান্না পথে পথে আড়ালে ও গ্রিন সিগন্যাল রেড ওয়াইন দেয়ালে দেয়ালে এ শহর জাদুর শহর প্রাণের শহর ঢাকা রে। এ শহর জাদুর শহর প্রাণের শহর আহারে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা মাওয়া হাইওয়ের উপরে একটি ফুটওভার ব্রিজে। এই জায়গাটি পড়েছে ঢাকা 4 আসনে। ঢাকা 4 আসন শ্যামপুর ও কদমতলী থানা নিয়ে গঠিত। মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, হাইওয়ের দুপাশে বেশ ঘনবসতিপূর্ণ এলাকা। এখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন দিয়েছে তাদের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবিনকে। জনাব তানভীর আহমেদ রবিনের সঙ্গে আজকে আমরা তার ক্যাম্পেইন কভার করতে এসেছি শ্যামপুর কদমতলীতে। এখান থেকে শুরু হবে শ্যামপুর কদমতলীর যাত্রা। সারাদিন আমরা তার সঙ্গে থাকবো, তার ইলেকশন ক্যাম্পেইন কভার করব। একটা ডাইভার্স, ঘনবসতিপূর্ণ এবং পুরনো ঢাকার একটি অংশ, ঢাকার আউটস্কার্টসের একটি অংশ। এখানের মানুষ কিভাবে দেখছে নির্বাচন, কিভাবে দেখছে জনাব তানভীর আহমেদ রবিনের এই নির্বাচনী যাত্রা, তা আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে অন রেকর্ড সাইফ রুবাবের সাথে। I know you, man. এটা প্রধান নির্বাচনী কার্যালয় কার্যালয়ে আমাদের ঢাকা 4-এর। এটা হচ্ছে আমাদের আইটি সেটআপটা। আপনারা মূলত কি কাজগুলা করেন এই অফিসে? এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে, এটার যে কন্টেন্টগুলো, নিউজ মিডিয়ার যে কন্টেন্টগুলো হয়, মার্কেটিং কন্টেন্ট যেগুলো প্রচারণার জন্য, এগুলো আমরা এখান থেকে মেক করি। আচ্ছা, একটা অ্যাপ আছে দেখলাম, অ্যাপের ডাটা সরাসরি ওনার কাছেই আসে। আচ্ছা, এখানেও সেম, ধরেন একটা অভিযোগ যদি আসে, দেন ওইটা নিয়ে একটু কাজ করতে হয়, ভেরিফাই করতে হয় যে সত্য না মিথ্যা। তো এই ভোটার নন ভোটার সবার সমস্যাটা এখানে আসে। তো তখন যেটা হয় যে প্রত্যেকটা নিয়ে কাজ করতে হয়। তো আপনি টেকনিক্যাল টিমে কাজ করেন রবিন ভাই, আপনার মূলত কি করেন অফিসে? আমি অ্যাজ এ ক্যামেরা পার্সন, আচ্ছা, আমি এখানে ওনার নিউজ কভারেজগুলো কাজ করে থাকি। আচ্ছা আচ্ছা। আপনার কি মনে হচ্ছে যে এতদিন ধরে যে আপনারা করছেন এটা প্রপারলি যাচ্ছে? যতটা ভালো করছি তার চেয়েও ভালো করার চেষ্টা করছি, এবং যতটা দ্রুত আমরা জনগণের কাছে পৌঁছানো যায় সেটার চেষ্টা অবিরাম করে যাচ্ছি আমরা। মোট ভোটার কত আপনাদের? 3.5 লাখ। 3.5 লাখ? 3,62,000। 3,62,000। এইখানে হচ্ছে আমাদের যেগুলো কাপড়ের তৈরি করছি, আমাদের প্রথম পিভিসিতে করা হয়েছিল। এবার তো মানে আর পোস্টার ইউজ করা যাবে না, অনেকদিন পরে একটা পোস্টার পিভিসিও ইউজ করতে না করছি, ওইটা কিন্তু পুরো আমরা ফেলে দিই, ওয়েস্টেজে যাবে এটা। এখানে আমাদের এই যে লিফলেট অলরেডি চলে আসছে। এই হচ্ছে আমাদের লিফলেট। রবিন ভাই স্পেসিফিক প্রত্যেকটা সেক্টর ধরে ধরে অঙ্গীকার সাজাইছে। কিশোরগঞ্জ জাতীয় সমস্যা সমস্যা হিউজ। এই আমাদের যে অ্যাপসটার কথা, ওইখানে হিউজ আসে। ইভেন আমরা একটা একটা করে আইডেন্টিফাই, প্রশাসন সহায়তা করেছে। প্রশাসন সহায়তা করে। আপনি কতদিন ধরে ভাইয়ের সাথে কাজ করেন? আমি 5 তারিখের পর থেকে, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত। আর এর আগে হচ্ছে প্রোগ্রাম সিস্টেমে থাকতাম। বাসাটা হচ্ছে বাসভবন। আপনার বাবাও এখানেই থাকে? এখানেই থাকে, ভাইয়েরও এখানে থাকে। এই যে বাড়িটা না, এটা ওই পাশে কিন্তু নদী। আচ্ছা।
এই আমার দরকার নাই। একজন প্রার্থীর সাথে একদিন সময় কাটানো, এখানে আমরা আপনাকে কোনো রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার সাথে জাস্ট ঘোরার যে সুযোগটা সেটাই ঠিক আছে, রেকর্ড করে অসুবিধা ওটা নেই। মানে আমি তো ভেরি লাকি যে তোমরা আজকে সারাদিন আমার সাথে কাটাবো। এখন হচ্ছে কোথায় যাবেন আপনি? আমি আমাদের আরেকটি যে নামাশামপুর একটা এলাকা আছে, এখানে এলাকার মুরব্বীরা বসে আছে, ওখানে একটা প্রোগ্রাম আছে এবং একটা জানাজা আছে, জানাজায় যাব। আমাদের একজন মুরব্বী মারা গেছেন, এলাকার একজন স্বনামধন্য মুরব্বী, গতকাল রাত ইন্তেকাল করেছেন, তার বাসায় দেখা করতে যাব এবং পরবর্তীতে জানাজায় যাব এবং আমার আসরের নামাজ পড়তে যাব, মাগরিবের নামাজ পড়তে যাব এবং বাদ এসে আমার ম্যাডামের জন্য একটি দোয়া মাহফিল আছে। তবে আপনার সঙ্গে একটা জাস্ট কনভারসেশন করব, এটা একদম এন্ড অফ দ্য ডে ওকে করলে হবে। এন্ড অফ দ্য ডে বলতে লেট হবে কিন্তু তোমার সমস্যা নেই, আমরা সবাই এখানে মানে ধরে রাখো রাতের 11টার আগে না, কোনো সমস্যা নেই। এন্ড অফ দ্য ডে তে করলে যেটা হবে, আপনি সারাদিন পরে আপনার ওই ডে রিফ্লেকশন আর হচ্ছে আপনার বেসিক প্ল্যানগুলো তো আমরা দেখলাম, ওই যে আপনার যে একটা অঙ্গীকারনামা, সেটার উপরে আমরা কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি আপনি আসলে কনস্টিটিউয়েন্সিটাকে কিভাবে দেখেন, ওকে, আপনার রাজনৈতিক জার্নিটা, আর হচ্ছে আপনি কিভাবে কাজগুলো করতে চান। ঠিক আছে। আমরা এতক্ষণ ছিলাম জনাব রবিনের বাসায়। রবিন ভাই আমাদের সঙ্গে একটু কথা বললেন। অবাক হয়েছে আমি যে ওনার 60 জনের উপরে একটি অনলাইন টিম আছে, যে টিমটি তার প্রত্যক্ষ মনিটরিংয়ে কাজ করে। আমরা যাচ্ছি একটি নামাশামপুর নামে একটি জায়গাতে, যেখানে জনাব তানভীর আহমেদ রবিন এলাকার মুরব্বীদের সঙ্গে একটি মত বিনিময় সভা করবেন। আবার সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তো আপনাদের এলাকার ছেলে। কিছুদিন আগে আমি যখন এমডির কাছে গেছিলাম, তখন উনি আমাকে আশ্বস্ত করছে যে আমাদের এলাকার যে লাইনগুলি আছে নতুন করে লাইন দিয়ে আপনারা যাতে বাড়িতে বাড়িতে গ্যাস পান। খাইছি কোনোদিন খাইলি না খাইয়া রয়েছি, এই তোমরা যদি পাস করো আল্লাহ দেখ, তোমরা পাস করো। রবিন ভাইয়ের সঙ্গে প্রায় 20 বছরের বেশি সময় ধরে তার সাথে আছেন। আপনাকে যদি জিজ্ঞেস করি ইন শর্ট, পলিটিক্যাল ভাবে না বা অন্যভাবে না, তানভীর আহমেদ রবিন কে, উনি কেমন, ওনাকে আপনি ব্যাখ্যা করবেন কিভাবে অল্প কথায়? ধন্যবাদ আপনাকে। তুমি অ্যাজ এ পার্সন তানভীর আহমেদ রবিন ভাই, দীর্ঘদিন তার সাথে আমি পথ চলা, তার সাথে প্রায় বিগত ভাই যখন আপনার আমেরিকা থেকে যখন আমাদের দেশে আসে, তখন সময়টা 1/11-এর সময়। আচ্ছা, ওই সময়টাতে আপনার মনে আমাদের দলের প্লাস তাদের পরিবারের খুবই দুঃসহ সময় চলে গেছিল। তার বাবা, তার ফ্যামিলি সবাই সাফার হয়েছে। তার বাবা যখন জেলে ছিল, তখন তিনি রাজনীতিতে আর কি আগমন ঘটে। ব্যক্তি হিসেবে আমি বলবো তানভীর আহমেদ রবিন ভাই অত্যন্ত ভালো মনের মানুষ। এরকম মফিজ কাটার মতো মানুষের সাথে আল্লাহ পাক পরিচয় করিয়ে দেয়, তারা নিঃস্বার্থভাবে মানুষের সেবার জন্য কাজ করে। আমরা তো এতদিন ভোট দিতে পারিনি। আমার 11টা ভোট আছে এখানে। রবিনা এমনি পাস হয়ে যাবে। যদি আপনাদের ভাই নির্বাচিত হয়, তার কাছে কি প্রত্যাশা থাকবে? সাহিত্য লিখে যাবো। দেখেন, হাজী রহিম সাহেব আমাদের এলাকার একজন বিশিষ্ট নেতা ছিলেন। এই জুরাইন এলাকাকে গড়ে তোলার জন্য সামাজিকভাবে বিভিন্ন সময় কাজ করেছেন, আর্থিক পরিশ্রম করেছেন এবং এলাকার সকল মানুষ তাকে মনে প্রাণে ভালোবাসেন। আমি নিজেই সাক্ষী, আমার বাবা বিভিন্ন সময় তার কাছে পরামর্শ বয়সের খুব একটা ডিফারেন্স নেই, খুব বেশি দূরত্ব নেই আমার বাবার সাথে তার বয়স, কিন্তু তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। যদিও রহিম সাহেব আমাদের পক্ষে ছিলেন, সামাজিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেক ভূমিকা আছে তার। আমরা আজকে তার জানা যায় এখানে আমাদের জামাত ইসলামের প্রার্থী, আমাদের ভাই ভাই এখানে জানা যায় ছিলেন। আমরা সকলেই এলাকার বাসিন্দা এবং আজকে আমরা জানেন যে আমাদের মুরব্বীরা এক এক চলে যাচ্ছে এবং আসলে যেই সমাজে আমরা বসবাস করছি এই সমাজ গড়ে তোলার পিছনে
অক্লান্ত পরিশ্রম আছে। তাদের কাছে আমাদের এই সমাজের ইতিহাসটা আসলে আছে, একে একে চলে যাচ্ছে না। আমি এখন আমাদের মুরব্বীদের কাছে যেটা আমি অনুরোধ করে যাচ্ছি, যেখানেই যাচ্ছি, যে আমাদের এলাকার ইতিহাস সম্পর্কে যাতে আমাদের সামনে তারা তুলে ধরে, যাতে আমাদের পরের প্রজন্ম সঠিক ইতিহাসটা যাতে তারা জানে। কারণ বিগত 20 বছরে এই ইতিহাসকে বিকৃত করা হয়েছে, স্বাধীনতার ইতিহাস তো বিকৃত করা হয়েছেই, কিন্তু আমাদের সমাজে আমাদেরকে এই শহর, এই এলাকাকে একটি গ্রাম অঞ্চল ছিল, শহরে কীভাবে রূপান্তরিত হয়েছে, এখানে অনেক মানুষের ভূমিকা আছে। আমরা তাদেরকে স্বীকৃতি দিতে চাই, তাদেরকে স্মরণে রাখতে চাই, এবং আমাদের এলাকায় অনেক রাস্তাঘাট আছে, আমরা তাদের যে সম্মানিত ব্যক্তিরা আছে তাদের নামে আমরা নামকরণ করতে চাই। আমরা আছি ঢাকা 4 আসনে শ্যামপুর কদমতলীতে। আমরা জনাব তানভীর আহমেদ রবিনের নির্বাচনী প্রচারণার একদিন কভার করতে এসেছি। একটি বাসায় বেসিক্যালি এখানে একটা বড় ফ্যামিলি একত্রিত হয়েছিলেন, তারা আসন্ন নির্বাচনী প্রস্তুতিমূলক একটি সভার মতন করেছেন। দিস ইজ আ ভেরি ইউজুয়াল পার্ট অফ পাবলিক রিপ্রেজেন্টেটিভস লাইফ, যেখানে তাকে মানুষের সুখ দুঃখের প্রতিটি মুহূর্তে তাকে সাথে চায় এবং তাদেরও সেই সাথে থাকার চেষ্টা করতে হয়। আমাদের এলাকার যখন একটা রাস্তার সমস্যা হয়, সে নিজে গিয়ে সেই রাস্তার জন্য মানববন্ধন করে, যেন রাস্তার কাজ করে। আমাদের এলাকায় যখন গ্যাসের সমস্যা হয়, সে তিতাসের এমডির কাছে যায় বা তিতাসের বিভিন্ন অফিসগুলিতে গিয়ে সরাসরি নিজে কথা বলে। ওনার ব্যবসা প্রতিষ্ঠান এস আহমেদ ফিলিং স্টেশন অ্যান্ড পেট্রোল পাম্পে এখানে আসলাম। এখানেও তার একটি অস্থায়ী কার্যালয় রয়েছে। জনাব তানভীর আহমেদ রবিন উপরে তার নেতাকর্মীদেরকে কিছুটা সময় দিচ্ছেন। ভোট দিব এমন মানুষটি তিনি দেশের দিকে ভাবতেছে, নিজের দিকে না। আমরা তো কোনো পার্টি পুটি করি না, যখন যেই ভাব সেটাই বুঝি। কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে, কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর। এখন বাজে বিকেল 5টা। আমরা এখন আছি এই মুহূর্তে বুড়িগঙ্গার তীরে। দূষিত বুড়িগঙ্গার পানি কিভাবে রবিন ভাই বা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ যারাই জিতে আসবেন সেটা ফিক্স আপ করবেন, এটা আমার বোধগম্য নয়। আমি জানি না এটা আদৌ ফিক্স করতে পারবেন কিনা, কিন্তু আমরা চাই ঢাকার এই জিনিসটা কোনো না কোনোভাবে ফিক্সড আপ হোক। এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আমরা সারাদিন ছিলাম আজকে শ্যামপুর থানায়, এখন এসছি আমরা কদমতলী থানার এখানে। সামনে একটি কমিউনিটি সেন্টারে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলের মাধ্যমে আসলে এখন নির্বাচনী অ্যাক্টিভিটি চালাচ্ছে বিএনপি প্রার্থীরা। কোথায় থাকেন? এইদিকেই? ওই আমার রুম হলো স্বপন বিদ্যা রোড, মানে এই ইয়াতে পড়ে, দুনিয়ায় পড়ে। হ্যাঁ। কি অবস্থা মনে হয়, নির্বাচন ভালো মতন হবে? আলহামদুলিল্লাহ নির্বাচন ভালো মতনই হবে ইনশাআল্লাহ। কি যে কে জিতবে? তারেক জিয়া দেশে আইছে, বিএনপি তো হ্যাঁ, আইবেই। তারেক রহমান দেশে আসছে দেখে মনে হচ্ছে হ্যাঁ, ভালো করবে বিএনপি। ভালোই তো করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে দেখি আপনার কথাবার্তা কতদূর যায়। বলছে যে তারেক রহমান দেশে আসছে, সেই জন্য তো বিএনপি জিতবে। বেগম খালেদা জিয়ার যে দোয়া মাহফিল, এই পঞ্চায়েত কমিটি যে দোয়া মাহফিল আয়োজন করেছেন, আমি আমার দলের পক্ষ থেকে নয়াপাড়া পঞ্চায়েত কমিটির সকলকে আমি মনের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1986 সন থেকে দেশের মানুষের সামনে
ওনার যে মহত্ব, উনি যে দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করতে পারবেন এবং করবেন, সেটি দৃশ্যমান হওয়া শুরু হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের অনুরোধে রাজনীতিতে আসেন। আজকে আমরা দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে মাফ করে দেন, তাকে জান্নাতের সবচেয়ে উঁচু মাকাম দান করেন, তাকে যে সম্মান দিয়েছেন আমরা দোয়া করি উনি ভালো থাকেন। এবং আমাদের যারা নেতাকর্মীরা এবং এলাকার মুরব্বীরা যারা চলে যাচ্ছেন, চলে গেছেন, তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যাতে সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং আমাদের সকলকে, আমরা আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যাতে সমাজের মানুষের উপকারে আমরা কাজ করতে পারি, যাতে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, আমরা যাতে একে অপরের মন জয় করতে পারি, যাতে আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করতে পারি। এখন বাজছে রাত 10:30। এখান থেকে খুব সম্ভবত তিনি তার বাসার দিকে যাবেন অথবা তার ব্যবসায়িক অফিসে যাবেন। আমরা মূলত এই আসনে ঘুরতে ঘুরতে যে সকল সমস্যা দেখলাম, জলাবদ্ধতা এই আসনের সব থেকে বড় একটা সমস্যা। এই আসনটি সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল না খুব বেশি দিন আগেও। সিটি কর্পোরেশনের আন্ডারে যাওয়ার পর থেকে এই আসনে সিটি কর্পোরেশনের যে সকল ফ্যাসিলিটিস এখানকার মানুষজন তার ন্যূনতম ফ্যাসিলিটিসও ভোগ করতে পারেন না। এটা নিয়ে কথা বলছিলেন আমাদের প্রার্থী এই আসনে, তিনি এই সমস্যাটা সলিউশন করার চেষ্টা করবেন। এর বাইরে এই আসনে বিভিন্ন রকমের সমস্যা আছে, এগুলো নিয়ে আমরা কনক্লুডিং পার্টে কথা বলবো। Say thank you to you all. You guys have chosen me out of so many people. সারাদিন আমার সাথে তোমরা ছিলে and I enjoyed it very much. তো একজন রাজনীতিবিদ হিসেবে প্রায় সবাইকে এই প্রশ্নটা সম্মুখীন হতে হয় যে আপনার রাজনীতিতে কিভাবে আসা। আপনার বাবা একজন ভেটারেন পলিটিশিয়ান, সাবেক এমপি, বারবার এমপি নির্বাচিত হয়েছেন। এইখান থেকে কি বাবা থেকে ইন্সপিরেশন না কি হয়েছে আপনার জার্নিটা এখানে? অ্যাকচুয়ালি আমাদেরকে একটু আরো পিছনে যেতে হবে, কারণ স্বৈরাচার এরশাদ যখন দেশের ক্ষমতায় ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর থেকে 80-র দশকের কথা বলছি, আমার বয়স অনেক কম ছিল, কিছু স্মৃতি আমার মনে আছে এখনো। আমাদের বাড়িতে প্রায়, আমার বাবা তখন বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন, তো আন্দোলন তখন একেবারেই চূড়ান্ত পর্যায়ে ছিল। প্রায় 2-1 দিন পর পরে আমাদের বাসায় আমরা শুনতে পেতাম মাঝরাতে 2-3টের দিকে হঠাৎ করে আমার দাদি চলে আসতো আমাদের ঘরে, তখন আমাদের ঘুম ভাঙতো এবং উনি আসার পরে আমাদের ছাদে বুটের আওয়াজ পেতাম আমরা। কিছুক্ষণ পরেই দেখতাম যে আমার আম্মা গেট খুলতে হতো ঘরের এবং আমাদের ভেতরে দেখতাম যে তখন পুলিশ, আর্মিরা আমাদের ঘরে প্রবেশ করতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কয়েকবার আমাদের বাসায় এসেছিলেন এবং যেটা বলছিল সকালবেলা। হ্যাঁ, সো এখানে আসলে যেমন কিছু স্মৃতি থাকে না যে মনে থাকে, মনে পড়ার মতো, ওই স্মৃতিগুলি আমার মনে আছে এবং যে কয়বার এসেছেন আমার ঠিক ওই কয়বারের কথাই মনে আছে। আমার মনে হয় 3 থেকে 4 বার আমাদের বাসায় এসেছিলেন, লাঞ্চ করেছিলেন, কখনো দুপুরে এসেছিলেন, কখনো বিকেলে এসেছিলেন, কিন্তু যতবারই এসেছেন আমি তার সামনে গেলে আমাকে ডাক দিতেন, ডাক দিয়ে একটু আদর করতেন, কেমন আছো বা পড়ালেখা ঠিক মতো করে এরকম কথাবার্তা বলতেন। তো আলাদা একটা কেমন জানি মায়া তার কাছ থেকে আমি পেয়েছি। এবং সময়ের বিবর্তনে পরবর্তী সময়ে আমার বাবা যখন সংসদ সদস্য হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং আমাদের দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করে দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন। পরবর্তী সময়ে আমি দেশের বাইরে চলে যাই এবং 1/11 ঘটার কিছুদিন আগে আমি দেশে ফিরি এবং আসলে আমার দেশে ফেরার কাহিনীটা হচ্ছে আমার বিয়ের অনুষ্ঠান করতে আমি দেশে আসি। আমার বিয়ের অনুষ্ঠান হয়, আমি পুরো পরিবার নিয়ে আমরা হজ করতে যাই এবং হজ করে ফেরা আসার ঠিক কিছুদিন পরেই 1/11 ঘটে। আমার বাবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শ নিয়ে সারেন্ডার করেন তৎকালীন সময়ের মিথ্যে মামলায় এবং তখন তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। তখনও পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে অ্যারেস্ট করা হয়নি, বাইরে ছিলেন। তো তখন আমি যখন আমার বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম, আমার বাবা আমাকে বলেছেন যে ম্যাডামের কাছে যাও, তুমি ম্যাডামের কাছে গিয়ে ওনার পরামর্শ নাও, উনি যেভাবে বলে এলাকার মানুষকে তুমি গিয়ে কথাগুলি পৌঁছে দিও। আরো কিছু কথা বলেছেন যেগুলি পরবর্তীতে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে যাই। আমি যখন প্রথমবার যাই, মানে
8-এর সেই 7-এর প্রেক্ষাপট, সময় সেই 111-এর সময় তখন ঠিক ওই ছোটবেলার স্মৃতিটাই মনে পড়ে গেছে। ঠিক একইভাবে আবার আমাকে ডাক দিয়ে নিয়ে ওই ছোটবেলার মতোই মায়ের মতো একটু আদর, ভালোবাসা, একটু যত্ন, একটু সাহস, কিছু নির্দেশনা যেগুলি দিয়েছে, এবং শুধু একবার না, আমি কয়েকবার গিয়েছি তার কাছে, এবং তার নির্দেশনা নিয়ে আমি কিন্তু ঠিক আমার বাবার কাছে গিয়েছি। আবার বাবা আমাকে বলেছে যে এলাকার তার যে সহকর্মীরা ছিল তাদের কাছে সে বার্তাগুলি পৌঁছে দেয়। তো আসলে ছোটবেলা থেকেই যেহেতু আমার বাবা বিএনপির রাজনীতি করেছেন, মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, এলাকার মানুষের সাথে আমরা মেলামেশা অভ্যস্ত ছিলাম, এবং আমার বাবা মানুষের জন্য জীবনের বড় অংশটি উনি ব্যয় করেছেন। সো সেই ক্ষেত্রে মানুষের সুবিধা অসুবিধার বিষয়ে আমরা অবগত ছিলাম আগে থেকেই। কিন্তু 111-এর সময় কাহিনীটা একেবারেই ভিন্ন, কারণ এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল যেখানে এলাকার মানুষ বা আত্মীয় স্বজন তারাও কিন্তু ভয়ে রাজনীতিবিদদের কাছে গিয়ে সহযোগিতা করার জন্য দাঁড়ানো সাহস পাচ্ছিল না, কারণ যাকেই তারা দেখেছে যে কেউ সহযোগিতা করেছে তাকেই কিন্তু গ্রেফতার করা হচ্ছিল। ঠিক তখনই আমার বাবার একজন একেবারেই পুরনো সহকর্মী, প্রাইমারি স্কুলে যখন আমরা যাই, আমাদেরকে স্কুলে কোলে করে নিয়ে গেছেন, উনি একদিন হঠাৎ করে বললেন যে আঙ্কেল, একদিন আপনি আসেন এলাকা, একটু আমাদের নেতাকর্মীদের সাথে আপনি কথা বলেন। আমি তো আসলে কখনো এর আগেই রাজনৈতিকভাবে তাদের সাথে মেলামেশা করি। ম্যাডামের পরামর্শগুলি নিয়েছিলাম, ম্যাডাম কিছু নির্দেশনা দিয়েছিলেন, সেগুলি নিয়েই আমি তাদের কাছে যাই, এবং পরবর্তী সময় তাদেরকে মূলত আসলে সাহস দেওয়াটাই, তাদেরকে আশ্বস্ত করার যে রাজনীতিবিদরাই রাজনীতি করবে এবং এই কঠিন সময়টা কেটে যাবে, এটাই ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শ, নির্দেশনা। এবং সেটি একটি সভা থেকে আরেকটি, আরেকটি থেকে আরেকটি করতে 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 কেমনে জানি আমি এই বিষয়টা, আমার বাবা যেমন এলাকার মানুষের বিপরীতে অবস্থান নেওয়া যেমন তেমন কঠিন ছিলেন নেতাকর্মীদের বিষয়ে, আমিও ঠিক অনেক কঠিন ভূমিকা রাখতে হয়েছে। এবং আমি মনে করি যে আমার নেতাকর্মীরা, আমাদের এই এলাকার বিএনপি নেতাকর্মীরা অনেকটাই সুশৃঙ্খল, এলাকার মানুষের কষ্ট বোঝে। আমি মনে করি যারা দায়িত্বশীল তারা দায়িত্বশীলদের মতো আচরণ করেছে। সো অন্যান্য এলাকার ক্ষেত্র থেকে আমাদের এলাকাটা অনেকটাই ডিফারেন্স ছিল। আমি আপনার ক্যাম্পেইনে আজকে এসে দেখলাম যে এখন পর্যন্ত যে সকল জায়গায় গিয়েছি বা এর বাইরে যাদের সম্বন্ধে জানি, কিছু ডিফারেন্সেস আছে। যেমন এরকম একটা অপারেশনাল রুম আপনার যে ওই পাশটাতে আছে, যে টেকনিক্যাল হেল্প যেটাকে আমি বলতে পারি ইন শর্ট, তো এটা সকলে আর আসলে নেই। অনেকে হয়তো একদম খুব লাস্ট মোমেন্টে এসে ফিল করছেন যে তাদের এটা দরকার, আপনি এটা শুরু থেকে রেখেছেন। এটাও একটা বেশ ইম্পর্টেন্ট জিনিস, যে এটা আমি দেখলাম যে আপনি এটা অ্যাকনোলেজ করতে পেরেছেন দেখে আসলে আপনি এটা করছেন। আপনি যদি অ্যাকনোলেজ না করতেন হয়তো বা আজকে আপনার মনে হতো যে আচ্ছা ঠিক আছে আই নিড ইট, কিন্তু আজকে তার আপনি পারতেন, আমি ব্যাকফুটে থাকতেন। সেটা খুব ভালো একটা জিনিস ছিল। আর এর বাইরে আমার কাছে মনে হয়েছে যে আপনার যে কমিটমেন্টগুলো দিচ্ছেন, এই অঙ্গীকারগুলি উঠে এসেছে মানুষের প্রত্যাশা অনুযায়ী। বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা আছে, অনেক এলাকায় অনেক কমন সমস্যা, যেমন গ্যাস পাচ্ছে না, অনেক জায়গায় পানি পাচ্ছে না, কমিউনিটি সেন্টার নাই, খেলার মাঠ নেই, স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই, এটা আমাদের এলাকার কমন সমস্যা। কিছুদিন আগে আমরা চিটাগং গিয়েছিলাম, আমি খসরু মাহমুদ চৌধুরী স্যারের সাথে। স্যার আমাদেরকে খুব ডিটেইলে বললেন যে আমার মনে হয় অনেক সময় যে আমি বাচ্চাদেরকে সময় দেই নাই, আমার ওয়াইফকে সময় দেই। এই বিষয়টা কিভাবে ডিল করেছেন, যেটা আপনি ওইভাবেও আসেন না? আসলে দেখেন, আমরা তো মানে আমার দিকটা মেবি জেলে থাকার কারণে, আন্দোলন সংগ্রাম করার কারণে আমি ওদেরকে সময় দিতে পারিনি। আমার মনে হয়েছে যে চোখের পলকে ওরা বড় হয়ে গেছে। আমার ওয়াইফ এখন পর্যন্ত কোনো কমপ্লেন করে নাই, শি ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং। আই ট্রাই টু ফাইন্ড সাম টাইমস ফর মাই কিডস। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। নির্বাচনী প্রচারণা তো 10 দিনের মধ্যে একদম পুরো দমে শুরু হচ্ছে, অফিশিয়ালি শুরু হচ্ছে। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক গ্রেটফুল অ্যান্ড আই ফিল দ্যাট আই এম ভেরি প্রিভিলেজড দ্যাট তোমরা আমার সাথে আজকে সারাদিন কাটিয়েছো, এবং আবারও মেবি সাম ডেজ তোমরা সময় কাটাবা এবং এক্সপিরিয়েন্সটা নিবা ইনশাল্লাহ। মাই ডোরস আর ওপেন অলওয়েজ। আর আরেকটা কথা হচ্ছে যে তোমাদের মতো তরুণরা আমাদের আগামীর ভবিষ্যৎ, এবং আই ফিল দ্যাট আমার যদিও 18 বছর বয়স বেড়ে গেছে, বাট আই হ্যাভ লার্ন সো মাচ, রাইট? সো সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা অনেক দরকার। তোমাদের মতো তরুণদেরকে একবারে মাঠ পর্যায়ে নেমে এক্সপিরিয়েন্সটা তোমাদের গ্যাদার করতে হবে, এবং আই ফিল দ্যাট এই এক্সপিরিয়েন্সটা যদি তোমাদের হয়, তোমরা মানে খুব ভালোভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য তোমরাও ভূমিকা রাখতে পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, সারাদিন আমরা ছিলাম ঢাকা 4 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জনাব তানভীর আহমেদ রবিন, তার নির্বাচনী প্রচারণা কভার করলাম। যদিও অফিসিয়ালি নির্বাচনী প্রচারণা শুরু হয়নি, কিন্তু তাও প্রার্থীরা নির্বাচনী আচরণবিধির মধ্যে থেকে
বেশ কিছু প্রচারণা করছেন। সেরকমই একটি দিন আমরা আজকে কাটিয়েছি ঢাকা 4 আসনে, যেটি মূলত শ্যামপুর এবং কদমতলী থানা নিয়ে গঠিত। এর বাইরেও ছোটোখাটো কিছু জায়গা আছে। সেখানকার প্রবলেমগুলো অন্য সকল এলাকার মতনই ইউনিক, কিন্তু সেখানে প্রার্থী জনাব তানভীর আহমেদ রবিনের কমিটমেন্ট আছে জনগণের প্রতি। তিনি বেশ কিছু ওয়াদা তাদেরকে করেছেন, যেগুলো তিনি হোপফুলি নির্বাচিত হয়ে আসলে তিনি কভার করবেন। মানুষ তার উপরে আস্থা রাখছে, কতটুকু আস্থা রাখছে সেটা মূলত আমরা দেখতে পাবো 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে। নির্বাচনে তিনি নির্বাচিত হয়ে আসলে তিনি তার কমিটমেন্ট কতটুকু রাখবেন তা দেখার বাকি আছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। অন রেকর্ড, সাইফুর সাথে।